আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ ৭১ এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন ডক্টর আব্দুল মোমেন। তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং রাজনৈতিক বিশ্লেষক। মোমেন ভাই, আপনাকে বাংলাদেশ দৃষ্টিকোণ ৭১ এর পক্ষ থেকে স্বাগত জানাই। আমিও আপনাকে ধন্যবাদ দেই আমাকে সময় দেওয়ার জন্য, আর সেই সাথে আপনার দর্শক ও শ্রোতাদের আমি অভিনন্দন জানাই। অনেক ধন্যবাদ ভাই। আমি আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলছি, আজকে আমি ওনাকে এনেছি কারণ যেহেতু উনি কূটনীতিক বিষয়গুলো অনেক ভালো করে জানেন এবং বহু বছর উনি শুধু যে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করেছেন ব্যাপারটা তা না, উনি এই বিষয়ক কাজ, ওনার দীর্ঘ একটা অভিজ্ঞতা আছে। সেজন্য মনে হয়েছে আজকে যে আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেই বিষয়টার সাথে উনি হয়তো খুব ভালোভাবে আমাদেরকে আরো আলো ফেলতে পারবেন, আমাদেরকে জানাতে পারবেন। সেটা হচ্ছে শেখ হাসিনার গত ৫ই অগস্ট মানে গতকালকে দিল্লিতে এফএফসি, দ্যাট মিনস এফএফসি সাউথ এশিয়া, দ্যাট মিনস ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়া, দিল্লিতে একটা প্রেস কনফারেন্স করেছে। সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের সাংবাদিকরা এসছে এবং ওখানকার সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার ছেলে, তারপরে শেখ হাসিনা স্বয়ং এবং নওফেল, আওয়ামী লীগের রাজনীতি করে সাবেক শিক্ষামন্ত্রী এবং আরো অনেকেই যুক্ত হয়েছিলেন। সো সেটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, স্পেশালি বাংলাদেশ সরকারের ভিতর থেকেও একটা তুমুল রিয়াকশন এসছে। সে সব মিলিয়ে আমি আপনার সাথে একটু কথা বলবো। সেজন্য শুধু দর্শক, আমরা ওনাকে আজকে অতিথি হিসেবে এনেছি। মোমন ভাই, আমরা খুবই মানে একটা বেসিক জেনারেল কোয়েশ্চেন আপনার কাছ থেকে জানতে চাই, যেটা আসলে বাংলাদেশের মানুষ একটু কিউরিয়াস, কারণ আমরা তো এই ব্যাপারটা বুঝি না। শেখ হাসিনা ভারতে আছেন এবং উনি ভারতে কোন পরিস্থিতিতে গেছেন এটা ইতিমধ্যে আমরা সবাই জানি। ভারত সরকার ওনাকে অডিও কনফারেন্সিং এ উনি যুক্ত হতে পারেন অডিওর মাধ্যমে, উনি ভিডিওতে আসেন না। এবং কালকে তো উনি একদম এসে প্রশ্নের উত্তরও দিলেন। সেটা কি ভারত সরকার করতে পারে? এটা নিয়ে একটা প্রশ্ন এসছে বাংলাদেশ সরকারের কাছ থেকেও, আর সাধারণ দর্শক জানে না, সেটাও তারা জানতে চায়, কারণ কনফিউজড হয়ে গেছে। আপনি কি বলেন, আইন কি বলে? আপনারা দেখেন, তারেক রহমান সাহেব ইংল্যান্ডে 17 বছর ছিলেন এবং তৎকালীন কেয়ারটেকার গভর্নমেন্ট তাকে ক্রিমিনাল হিসাবে নির্ধারিত করে, তারপর উনি মুসলাকে দিয়ে ইংল্যান্ডে যান এবং তখন তিনি প্রতিদিনই ভিডিওর মাধ্যমে তার দলের লোকজনের সাথে বক্তব্য দিতেন। তিনি সবসময় তাদের উপদেশ দিতেন যে তোমরা লাশ ফেলো, বেশি লাশ ফেললে শেখ হাসিনার সরকারের পতনটা তাড়াতাড়ি হবে। আমরা সবাই দেখেছি। শেখ হাসিনার সরকার তার বক্তব্য বন্ধ করার জন্য ব্রিটিশ সরকারকে কখনো বলে নাই, কিংবা ওনার দলকেও বলেনি যে তোমরা যদি এই ওনার বক্তব্য শুনো তাহলে তোমাদের শুলে ছুড়াবো, তোমরা যদি শেয়ার করো তাহলে তোমাদের ধরে ধরে আপনার জেলে দেব। কিন্তু বর্তমান সরকার, দেশে তো গণতন্ত্র যাকে বলে, গণতন্ত্রের বড় হাতিয়ার হচ্ছে মুক্ত সংবাদ মাধ্যম এবং বক্তব্য প্রকাশের আপনার উন্মুক্ত পরিবেশ। বাংলাদেশে বর্তমান সরকার মোটামুটি ভাবে এই ফ্রিডম অফ মিডিয়া, ফ্রিডম অফ এক্সপ্রেশন, এইগুলোকে তিনারা আপনার মানে খুব শক্তিশালী ভাবে এগুলো বন্ধ করে দিয়েছে। এখন বাংলাদেশে কোনো আপনার ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ মিডিয়া, ফ্রিডম অফ কমিউনিকেশনের কোনো সুযোগ নাই, কারণ সরকার খড়গ হাতে এগুলো দূর করেছেন, সংবাদ মাধ্যমগুলোকে শাসিয়েছেন। তার ফলে তারা শেখ হাসিনার কিংবা আওয়ামী লীগ গণনার কোনো তথ্য, দেশে এত দর্শন, এত মারামারি, এত নির্যাতন, এত মানুষকে জীবিত আপনার পুঁতে ফেলেছে, কবর দিয়ে দিচ্ছে, মানুষকে জীবিত আগুন দিয়ে মেরে ফেলেছে। হ্যাঁ, চাঁদা না দেওয়ার জন্য সেই ছেলেকে আপনার পাথর দিয়ে
কুপিয়ে কুপিয়ে মেরে ফেলেছে, এই তথ্যগুলো আমাদের মেইন স্ট্রিম মিডিয়াতে আসে না। এই ব্যাপারে ইউনূস সরকার এবং বর্তমানে তারিক সরকার খুব সাকসেসফুল। দেশে তারা মিডিয়াকে পুরোপুরি কন্ট্রোলে রেখেছেন বিভিন্ন ভাবে। এই হত্যা মামলা, ইন্টিমিডেশন, তারপরে এক্সটর্শন, এইসব করে আর মব রাজত্ব করে তারা কন্ট্রোলে নিচ্ছেন। তাদের নিজের পত্রিকা সেই ডেইলি স্টার, প্রথম আলো, তাদেরও তিনারা আগুন জ্বালিয়েছেন, যাতে খবরদার কখনো সত্য কথা বলতে তোমরা সাহস করো না। যাই হোক, কিন্তু তিনারা বিদেশি মিডিয়াকেও চান কন্ট্রোল করতে, শুধু নিজের দেশে কন্ট্রোল করে তারা ক্ষান্ত হয়। কারণ তাদের খুব ভয় হাসিনার প্রতি। শেখ হাসিনা আপনার এই 5 তারিখে প্রেস কনফারেন্স করবেন। হ্যাঁ, আপনার ফরেন করসপন্ডেন্স ক্লাব তাকে দাওয়াত দিয়েছে। তারা এটা শোনার পরেই তারা ঘুম হারাম, তারা একেবারে শঙ্কিত। কারণটা হলো, দেশে যে এত অপকর্ম হচ্ছে, এত অপশাসন হচ্ছে, এত দর্শন হচ্ছে, শিশুগুলো দর্শন হচ্ছে, বিচারের নামে প্রহসন হচ্ছে, মানুষ কোথাও বিচার পাচ্ছে না, নির্যাতিত হচ্ছে, খাদ্যের দাম বেড়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, লোকের চাকরি নাই, হাহাকার। এগুলো তারা ধামাচামা দিতে চান। তারা মনে করেছেন শেখ হাসিনা এইগুলো তার বক্তব্য তুলে ধরবে। এই ভয়ে তারা প্রথমত ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে পাঠান, তাকে বলেন যে খবরদার তোমরা শেখ হাসিনার এই প্রেস কনফারেন্স করতে দিবে না। তারা ভারতীয় বললো যে এইটা আমরা করতেছি না, ভারতের সরকারের এর সাথে কোনো সম্পৃক্ততা নাই। শেখ হাসিনা আমাদের দেশে গেস্ট, আপনারাই আমাদের অনুরোধ করে তাকে ওখানে সসম্মানে আপনাদের এই মিলিটারি জেট দিয়ে পৌঁছে দিয়েছেন। আমরা তার নিরাপত্তার বিধান করছি, আমরা তাকে অতিথি হিসাবে রেখেছি। আর আমাদের দেশে বহু লোক অতিথি হিসাবে থাকে। দালাই লামা সাহেব আজকে বহু বছর ধরে আমার দেশে আছেন। আর আপনারা এই জামাতের যারা কুলাঙ্গার, যারা আল শামস আল বদর ছিল, তারাও 71 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রায় 15,000 এই কুলাঙ্গার গুলো আমার দেশে আসছিল। মানবিকতার কারণে আমরা তাদেরও আশ্রয় দিয়েছি। সুতরাং আমরা সবাইকে আশ্রয় দিই, কিন্তু উনি কি করেন না করেন সেইটা আমরা উনাকে উৎসাহ দিই না। উনি বক্তব্য যদি দেন, ইট ইজ হার ওন, আমরা এটা বাধা দিব না, কারণ আমরা গণতান্ত্রিক দেশ, আমরা মুক্ত চিন্তার দেশ, আমরা কাউকে বাধা দিই না। আর এটা প্রাইভেট গ্রুপ করছে, প্রাইভেট গ্রুপ, ওনারা প্রাইভেট গ্রুপকে অ্যাপ্রোচ করেছেন যে তোমরা আয়োজন করো না। তারা বলছে যে না, এইখানে যারা ফরেন করসপন্ডেন্ট তারা চায়। আর সবচেয়ে মজার বিষয়, বাংলাদেশের জনগণ শেখ হাসিনার বক্তৃতা শোনার জন্য উদ্গ্রীব। এই যে উদ্গ্রীব, এই যে আপনার আকুতি, এর মূল কারণ হলো সরকারের ব্যর্থতা। আগে ইউনূস সরকার, পরবর্তীতে তারেক জিয়া সরকার, এরা উভয় সরকারই দেশ শাসনে ব্যর্থ হয়েছেন। তারা ফেল স্টেট তৈরি করে ফেলতেছেন। মানুষের মধ্যে তাই শেখ হাসিনার বক্তৃতা শোনার জন্য এত আগ্রহ। আমি মনে করি যে এই আগ্রহের মূল কারণটা হচ্ছে এই ইউনূস সরকার এবং তারিক সরকারের ব্যর্থতা। তারা সেই সরকারগুলোতে কোনো ধরনের সহায়তা পাচ্ছে না, সাহায্য পাচ্ছে না, সাহায্যের কোনো আপনার নিশানত নাই। এই জন্য তারা তাকিয়ে আছে, মুখিয়ে আছে শেখ হাসিনার দিকে। শেখ হাসিনা সেই আলোচনায় যেটা বলেছেন, সরকারের ভয় ছিল হয়তো সরকার উৎখাতের কথা বলবে, উনি এইসব কিছুই বলেন নাই। তার বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আমরা যারা আপনার আওয়ামী লীগ ঘরানার লোক, আমরাও জানতে চাই যে এই জুলাই আন্দোলনে কি হয়েছিল, 5ই অগাস্টে কি কারণে শেখ হাসিনা আপনার দেশ থেকে আপনার সসম্মানে মিলিটারির পরামর্শে বিদায় নিলেন। আমরা জানতে চাই কিভাবে কি হয়েছিল। আমি খুবই আপনার খুশি যে শেখ হাসিনা তার বক্তব্যে সেই জুলাই মাসে কি আন্দোলন হলো, তারপরে এই সন্ত্রাসীরা কিভাবে সরকারি প্রতিষ্ঠান জ্বালাও পোড়া শুরু করলো, ধ্বংস করলো, সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান। তিনি বলেছেন যে সরকারের একটা মূল দায়িত্ব হলো
সরকার এবং মানুষের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। সেই জন্য পুলিশ বাহিনীকে তিনি বলেছেন যে তোমরা নিরাপত্তা নিশ্চিত করো, এবং যারা আহত হয়েছিল তাদের হাসপাতালে দেখতে গিয়েছেন, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করেছেন। আসলে কেন লোক মারা গেল তার জন্য তিনি নিরপেক্ষ আপনার জাজকে দিয়ে একটি কি করেছেন, কমিশন করেছেন, যাতে নিরপেক্ষভাবে জানতে পারেন। কারণ আমরা জানি, আপনারা জানি, আপনার ইউনূস সরকারের প্রথম স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে অধিকাংশ লোক মারা গেছে কারণ আমাদের দেশের পুলিশ লাইভ ওয়েপন ব্যবহার করে না, তাদের কাছে আপনার লাইভ বুলেট ছিল না, তারা জল কামান ইউজ করেছে, তারা রাবার বুলেট ইউজ করেছে। কিন্তু 7.62 বুলেট, যেটা দিয়ে অধিকাংশ লোক মারা গেছে, 62% লোক নাকি 7.62 মারা গেছে, শিশুরা আন্ডার এজ লোক মারা গেছে। দেখা যায় সেইগুলো হায়ার আপনার লোকের শার্প শুটারের মাধ্যমে। কে এই শার্প শুটার নিয়োগ করেছিল আমরা এখনো জানি না, তবে সাকাত সাহেব বলেছেন যে ওইগুলোর চেহারা বাংলাদেশের মতো মনে হয় না যারা মারছিল, আর তাদের খুব বুদ্ধিমানের কত যখন আন্দোলন শেষ হচ্ছে তখন তাদের হেলিকপ্টার করে আপনার নিয়ে গেছেন। এবং তিনি মনে করেন যারা যদি ইন্ডিয়ান লোক হতো তাহলে ইউনূস সরকার এদের বিরুদ্ধে অ্যাকশন নিত, যে তার মানে এরা ইন্ডিয়ান শার্পশুটার না, এরা অন্য কোনো দেশের। যাই হোক, তো শেখ হাসিনা সেই ওইসবে যান নাই। উনি বলেছেন যে আমার একটা আপনার দায়িত্ব, শাসনতান্ত্রিক দায়িত্ব, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা, মানুষের জানমালের নিরাপত্তা। সেই জন্য আমি পুলিশ বাহিনীকে সেই নিরাপত্তা দেওয়ার জন্য বলেছি। এবং তিনি সরকার প্রধান হিসাবে যা যা করার তার দায়িত্ব সেগুলো তিনি করেছেন। তারপরে তিনি এই ঘটনাটা কিভাবে হলো সেটার কিছু ন্যারেটিভ দিয়েছেন। আমরা যারা বিদেশে আছি এখন এই মুহূর্তে আওয়ামী লীগ গণনার আমরা পাই বলি যে সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে বহু রকমের বানোয়াট মিথ্যা তথ্য প্রকাশ করছে। এই যে 234 বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে, কিংবা আপনার এই যে ইলেকশন করেছে একটা ভাওতাবাজি ইলেকশন, এই সব বিষয়ে, কিংবা জুলাই আন্দোলন সম্পর্কে আওয়ামী লীগের একটি হোয়াইট পেপার থাকা উচিত, ডকুমেন্টারি এভিডেন্স থাকা উচিত। এটা আমাদের দলে তৈরি করে নাই। আমি এই নিয়ে অনেকদিন ধরে এই নিয়ে বকবক করছি যে প্রত্যেকটা ইস্যুর উপরে এক একটা, এই যে দর্শন, এই যে হামে মারা গেল, এই সবটার উপরেই আওয়ামী লীগ দলের পক্ষ থেকে এক একটা হোয়াইট পেপার পাবলিশ করা উচিত, যাতে জনগণ জানে। শেখ হাসিনার বক্তব্যে আমরা কিছুটা তথ্য পেয়েছি। শেখ হাসিনার বক্তব্যে তিনি সরকার উৎখাত করার কথা বলেননি, দেশের মানুষের দুর্ভোগ হচ্ছে, মানুষ বড় কষ্টে আছে, এবং এই তাদের কষ্ট লাঘবের জন্য তিনি আপনার বাংলাদেশে ফিরে যেতে চান। তিনি কোনো ক্ষমতার জন্য ফিরে যেতে চান না। তিনি বলেছেন আমি বাংলাদেশের মানুষের এই দুর্গতি, এই যে নির্যাতন, এইটার থেকে উদ্ধারের জন্য, আর যে রসাতলে গেছে, আমার সময় আপনার জিডিপির গ্রোথ রেট ছিল 6.8 আর বর্তমানে 2.2, এই যে ভরাডুবি, এর থেকে দেশকে উদ্ধার করার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের বিজয়ের মাসে সেই ডিসেম্বরের মধ্যে আমি স্বদেশে আসবো। সেইখানে হয়তো আমাকে মেরে ফেলতে পারে, আমাকে জেল জুলুম দিতে পারে, তবে আমি দেশের জনগণের জন্য এই ত্যাগ আমি করতে রাজি। এইটা শুনে কোটি কোটি লোক উদ্বেলিত হয়েছে, আমার দলের লোক তো আপনার উদ্বেলিত হয়েছে, এবং সরকার বহুত কষ্টে পড়েছে। সরকার চায় না সত্যি কথা জানার জন্য, কারণ তারা বানোয়াট বয়ান দিয়ে চলে যাচ্ছে। তারা এই জন্য সত্যি কথা যাতে না পাবলিক শুনে, সেই জন্য বহু রকমের আপনার কিছু প্রচেষ্টা। আপনি জানেন যে সরকার ভারতীয় আপনার রাষ্ট্রদূতকে ডেকে এনে বলেছে যে উনার বক্তৃতা আপনারা প্রচার করতে পারবেন না। ভারত বলেছে আমরা এ প্রসঙ্গে যাব মোমেন ভাই। আমি আরেকটা, কারণ আমি আজকের পর্বটা একটু ছোট হবে সেই জন্য সময় নেই।
ভারতীয়, আমি সেটাই প্রথমে জানতে চাইছি আইনি ব্যাপার কি, বা কেনই সরকার এতটা ভয় আছেন? কারণ আপনি বললেন যে বাংলাদেশের মানুষ উদ্বেলিত, বিকজ এই প্রোগ্রামটা হলো পুরোটাই ইংরেজিতে, কিন্তু আমরা, আমাদের কাছে অনেক ভিডিও ফুটেজ এসছে যে বিভিন্ন গ্রামের টি স্টলের মানুষরা জাস্ট শুনছে, কারণ বেশিরভাগই তো আমরা ইংরেজিতে অত পাকা নই বা অত বুঝি না। তো গ্রামের যেটা প্রান্তিক জনগোষ্ঠী তারাও স্ট্রি স্টলে বসে বসে জাস্ট শেখ হাসিনার কথা শুনছেন এবং সজীব ওয়াজেদ জয়ের কথা শুনছেন। আমি যেহেতু আমার আজকের অনুষ্ঠানটা খুবই লম্বা না, আমি 10 মিনিটের মধ্যে র্যাপ আপ করে ফেলবো। আমি একটু জানতে চাইছি যে কালকে যে বক্তব্যগুলো যারা যারা দিলেন, স্পেশালি সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার তো একদম খুবই শার্প কথা বলেন, সেটা ঠিক আছে। সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য আপনার কেমন লেগেছে? হ্যাঁ, আমি বলি যে কালকে তিনজনের বক্তৃতা, আমাদের রাষ্ট্রনায়ক নভেল। শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় এবং আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী সে নওফল, তাদের প্রেজেন্টেশনটা খুব সুন্দর হয়েছে। নওফল আপনার রিভেঞ্জের কথা বলেননি, তিনি আপনার রিকনসিলিয়েশনের কথা বলেছেন। সজীব ওয়াজেদ জয় শোড হার এক্সিলেন্স, খুব ভালো বক্তব্য দিয়েছেন, কোনো বাগাবর্মন না করে তিনি কয়েকটি ইস্যু তুলে ধরেছেন। ইস্যুগুলো আমরা সবাই জানি যে ইউএন এর যে রিপোর্টটা কন্ট্রোভার্সিয়াল রিপোর্ট, সেই তথ্যটা যে নির্ভুল নয় সেইটা তিনি তুলে ধরেছেন। তিনি ইনডেমনিটি, যে যারা হত্যাকারী তাদের যে সরকার ইনডেমনিটি তাদের বিচার করা যাবে না সেইটা তিনি তুলে ধরেছেন। তিনি বলেছেন এমন এক সরকার আমাদের বলছে তোমরা অ্যাপোলজি চাও, দুঃখ করো, কিন্তু একইভাবে যারা যারা খুনি, যারা হত্যাকারী তাদের বিচারের ঊর্ধ্বে রেখেছে। এই যে একটা কালচার, এটা কোনোভাবে উনি বলেছেন আগে তোমরা ইন্ডিয়ানকে উদ্ধ করো, তারপরে আমরা ভাববো। হ্যাঁ, আসলে আপনার কোন সরকার তো ফেরেস্তা নাই, 200 গুণের সব সরকার। যদি কোনো অপরাধ হয়ে থাকে অবশ্যই আমরা স্বীকার করব, তবে জানতে হবে আমরা কি অপরাধ করেছি। তো সুতরাং প্রথম ইন্ডিয়ানকে উদ্ধ করো, তারপরে না হয় দেখ। তারপরে উনি যে ইস্যু তুলেছেন যে হাজার হাজার লোককে তোমরা বিনা বিচারে আটক রেখেছো, অনেকেই জেলের অন্তরিক্ষে মেরে ফেলতেছো, মাঝে অ্যারেস্ট না, ওখানে কাস্টোডিয়াল ডেথ হচ্ছে। তিনি বলেছেন যে কিলিংটাকে তোমরা একদিকে লিগালিটি দিয়েছো, আর দিকে এর বিরুদ্ধে বলছো। তিনি বলেছেন যে তোমরা ইলেকটরের ফ্রড করে বিএনপিকে সরকার গঠনের সেই সম্পর্কে তিনি সামান্য বলেছেন। তিনি বলেছেন বাংলাদেশে রাইজ অফ জিহাদি একটা মব কালচার শুরু হয়েছে, আর ফলে বাংলাদেশ হ্যাজ বিকাম এ ফেইল স্টেট। আসলে তো বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত হচ্ছে। তিনি বলেছেন যে বাংলাদেশে জাস্টিসের পরিবর্তে ইনজাস্টিস হচ্ছে, হিউম্যান রাইটস এর পরিবর্তে ভায়োলেন্স হচ্ছে। এইগুলো তিনি অত্যন্ত তীক্ষ্ণভাবে তুলে ধরেছেন, এবং আমার মনে হয় তার বক্তব্যটা আপনার সময় উপযোগী এবং রাষ্ট্রনায়কের মতো বক্তব্য। উনি কোনো বাগাড়ম্বর করেন নাই, সত্য কথাগুলো তিনি তুলে ধরেছেন। আর এইদিকে আপনি যা বলছেন সরকারই বাড়াবাড়ি করে শেখ হাসিনার বক্তৃতাটাকে সাকসেসফুল, মানে এই প্রেস কনফারেন্সে সাকসেসফুল করেছে শেখ হাসিনা। এই সরকার যদি এত বাড়াগাড়ম্বর না করতো, বাড়াবাড়ি না করতো, তাহলে তো অনেকেই হয়তো অত মনোযোগ সহকারে এটা শুনতো না। সরকারের বাড়াবাড়ির জন্য মানুষ ভাবছে এই বোধহয় সরকারের পতন হলো, সেই আমরা শুনি। আপনি ঠিকই বলেছেন, গ্রামে গঞ্জে আমার সাথে অনেকের আলাপ হয়েছে, এই ইংরেজি তারা তো ইংরেজি জানে না, সাথে সাথে বলছে আপনি একটু ট্রান্সলেট করে বলেন কি বলেছে। হ্যাঁ, না, পাবলিকের যে শুধু যে আগ্রহটা। শুধু যে ব্যাপারটা এরকম ছিল, যে ব্যাপারটা তা না যে আম, সরকার চাপ দিয়েছে বলে সবাই আরো রিভার্স সাইকোলজি কাজ করেছে, এটাও হয়েছে। কারণ এই সময় প্রচারটা এরকম ছিল যে, যেটা সত্যি হয়েছে যে শেখ হাসিনা আসবেন, কথা বলবেন এবং প্রশ্নোত্তর পর্বে উনি পার্টিসিপেট করবেন, উনি প্রশ্নের উত্তর দিবেন পৃথিবীর সাংবাদিকদের তিনি সামনে। করেছেন, এটাও একটা প্রশ্নোত্তর রিজন দিয়েছেন, ছিল, মানুষের কারণ খুব আগ্রহ বলা ছিল। হয়েছিল শেখ হাসিনা মারা গেছে, কিন্তু কালকে তো আমরা সবাই এবং দেখলাম ওনার তিনি ওনার নানা প্রশ্নোত্তর ধরনের দিয়েছেন। অসুখের কথা বলা তার হয়, মানে জটিল জটিল কবর থেকে অসুখের বের নাম। হয়ে আসে প্রশ্ন উত্তর দিয়েছে। হ্যাঁ। সরকার তো তো বিভিন্ন ভাবে বলছে যে উনি মারা গেছেন, আর ছবি টবি দেখেছে হাসপাতালে উনি অসুস্থ। এইগুলো তো অনেকদিন ধরেই তারা এই মিথ্যা প্রচারণা দিচ্ছে। হ্যাঁ,
আরেকটা বিষয় আমি জানতে চাইছি, যেহেতু আপনি বললেন সজীব অজের জয়, কারণ আমি সজীব অজের জয়কে খুব ভালো করে ওনার কথাগুলো ফলো করি। ব্যক্তিগত পরিচয় নেই, কিন্তু আমি ওনার বক্তব্যগুলো ফলো করি। এর আগে উনি আল জাজিরাকে বলেছেন, একদম ধারাবাহিকভাবে ওনার বক্তব্য, স্পেশালি 5ই অগস্টের পর থেকে ওনার যে সবকিছু খুব ভালো করে ফলো করি। আপনার গতকালকে উনি তো শুধু যে স্পিচ দিয়েছেন ব্যাপারটা তা না, উনি অনেক কোয়েশ্চেন অ্যান্সার্স দিয়েছেন। তো আপনার কি মনে হয় ভবিষ্যতে আওয়ামী লীগের হালটা উনি ধরবেন, এরকম কি মনে হয়? বা আপনি কি সিনিয়র একজন রাজনীতিবিদ হিসেবে কি বলেন? সেইটা আমি বলতে পারবো না, তবে সজীব ওয়াজেদ গতকালকের শুধু বক্তব্য না, সেই সাথে প্রশ্ন উত্তর গুলো খুব আপনার সঠিক হয়েছে এবং খুব আপনার বলে ভেরি কনফার্ম, মানে মানে কনফিডেন্টলি উনি কম্পোজড বলেছেন, এবং খুব কনফিডেন্ট। নেতার সুলভ বলেছেন। আই ওয়াজ ভেরি ইমপ্রেসড, আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট। হ্যাঁ, তবে দলের যে নেতৃত্ব, আওয়ামী লীগ সবচেয়ে বড় দল, সেটার নেতৃত্ব কে দিবে না দেবে সেইটা আমি বল, এটা আওয়ামী লীগের সিস্টেমটা হলো দল নির্ধারণ করে কে তার দলের নেতা হবে। আমরা খুব ভাগ্যবান যে আমাদের নেতা শেখ হাসিনা, এবং তিনি এখনো জীবিত আছেন। ইনশাআল্লাহ উনি দেশে ফিরে আসবেন, দলকে আবার সৎ কিছুটা আগাছা ঢুকেছিল এইগুলো দূর করে তিনি দলকে আবার জনমনের, আওয়ামী লীগটা দলটা কি, আওয়ামী লীগ হচ্ছে জনগণের স্পন্দন, জনগণের অধিকার আদায়ের হাতিয়ার, সবচেয়ে বড় হাতিয়ার। এবং সেই জন্যই আওয়ামী লীগ সারা জীবন টিকে থাকবে, এই ধ্বংস হওয়ার থেকে আবার বের হয়ে আসে। কারণ মানুষের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা, তাদের অধিকার আদায়ের সংগ্রাম কখনো বন্ধ হয় না। সুতরাং আওয়ামী লীগও কখনো বন্ধ হবে না। মানুষের অভিব্যক্তির প্রকাশ হচ্ছে আওয়ামী লীগ, এইভাবে আমি এটাকে মনে করি। তো আপনি আপনি শেখ হাসিনার যে ডিসেম্বরে বাংলাদেশে ফিরে যাওয়া, উনি তো খুবই অ্যাডামেন্ট, এবং উনি যেটা বলেন আপনি নিজেও জানেন উনি সেটা করেন। উনি বলার জন্য বলেন না, বা ওনার জন্য যেমন তারেক রহমানের, আমার মনে আছে যে নির্বাচনের আগেও তারেক রহমান নিজে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে আমি বাংলাদেশে যাওয়ার জন্য অনেক বাধা আছে, নানা প্ল্যান পরিক্রমা অনেক কিছু করে, প্রোগ্রাম অনেক কিছু করে তারপর বাংলাদেশে গেছেন। বাট শেখ হাসিনা যে বলছেন, খুব বোল্ডলি বলছেন, আমি বাংলাদেশে যাব, আমার যেই কনসিকুয়েন্সেস হয় সেটা আমি ফেস করব, বাট আমি যাব আমার দেশের জন্য, রাষ্ট্রের জন্য। দেখেন, আপনি শেখ এই হাসিনা যেটা জায়গাটায় শেষ বলেন, কথাটা কি বলবেন? হ্যাঁ, শেখ হাসিনা যেটা বলেন ওটা করেন। শি ইজ এ ভেরি ডিটারমিন লেডি, এবং তিনি আর কিছু হারানোর নাই। তিনি তার বাপ মা ভাই সবাইকে হারিয়েছেন দেশের জন্য, এই রাজনীতির জন্য। সবাই আপনার নৃশংসভাবে তাকে হত্যা করেছে। তার কিছু চাওয়া পাওয়া নাই, দেশটাই দেশের জনগণই তার চাওয়া পাওয়া। তার ব্যক্তিগত কোনো স্বার্থ কোথাও নেই। তিনি দেশে রাজনীতি করবেন না, তিনি দেশটাকে গড়ে তুলবেন, দেশটাকে এই যে ভরাডুবি তার থেকে উদ্ধার করবেন। দেশে যে অন্যায় অবিচার অত্যাচার হচ্ছে এইগুলো থেকে মানুষকে নাজাত দিবেন। সেই জন্য তিনি যা বলেন তিনি করেন। আর সেখানে বলে উনি দেশে গিয়ে যদি উনি মৃত্যু হয়, উনি বলেছেন যে এখানে আমাকে জেলে নিতে পারে, মৃত্যু দিতে পারে, আমাকে মেরে ফেলতে পারে, তবু আমি যাব। মৃত্যু যদি হয়, শি উইল হ্যাভ এ হিরোজ দ্যাট, আপনার সসম্মানে তিনি মৃত্যু হবে। আর মৃত্যু হলে সরকারের 12টা বেজে যাবে। আমি একটি প্রবন্ধ লিখেছিলাম যে আমার এক সহকর্মী আমার সাথে ঘনিষ্ঠতা ছিল, উনি ফিলিপিনের অপোজিশন লিডার ছিলেন, সিনেটর বেনিগনো অকিনো। আমার পাশের রুমে বসতেন, উনি হঠাৎ করে বললেন যে তিনি ফিলিপিনে যাবেন, তার লোকগুলো তাকে ডাকতেছে। উনি ফিলিপিনে গেলেন, ওনার দেশে গেলেন। তখন মার্কোস, অত্যন্ত প্রতাপশালী ডিক্টেটর, সেইখানে যাওয়ার পরে ওনাকে প্লেনে নামার সময় গুলি করে মেরে ফেলে। পরে ওই দেশে এত আন্দোলন বিকট আকারে শুরু হয় যে সেই বেনিঙ্গো আপনার কিসে নিনয়ের বউ অকিনো, হ্যাঁ, অকিনো তখন আপনার মার্কোসকে টপল করে সেই দেশের রাষ্ট্রপতি হন, প্রেসিডেন্ট হন, 11th প্রেসিডেন্ট অফ ফিলিপিন। আমাদের দেশেও যদি শেখ হাসিনা মনে করেন মৃত্যু করে, কারণ স্যারকে মারার জন্য অনেক লোক এক পায়ে দাঁড়িয়ে, এনসিপি বলেন, জামাতের রেডিক্যাল বলেন, পাকিস্তানের সেই বিভিন্ন গোয়েন্দা বাহিনী বলেন, তারা এক পায়ে দাঁড়িয়ে ওনাকে মারার জন্য। যদি মারা যান তাহলে কিন্তু তারিক জিয়া সরকারের স্থায়িত্ব সীমিত হয়ে যাবে। তাকে ফিলিপিনের মতো
তাকে হয়তো মানুষ উৎখাত করে ফেলবে। আর এই জন্যই তারিক জিয়ার জন্য খুব দুশ্চিন্তার কারণ, কারণ তারিক জিয়া গভর্নমেন্ট হ্যাজ টু প্রোটেক্ট হার। যদি প্রোটেক্ট করতে না পারে সরকারের 12টা বেজে যাবে। আর প্রোটেক্ট করলেও আপনার ভয় আছে, কারণ তারা যে অপকর্ম করছে, তারা যে অবস্থার পরে, যদি তারিক জিয়া সরকার ভালো করতে পারত, অবস্থার উন্নয়ন করতে পারতো, মানুষের জীবনে কিছুটা আনন্দ দিতে পারতো, তাহলে কিন্তু শেখ হাসিনার প্রতি এত আগ্রহ থাকতো না। কিন্তু এরা ব্যর্থ হওয়ায় আর এই জিহাদি মব, চাঁদাবাজি এইগুলো তুঙ্গে উঠায় মানুষ এখন শেখ হাসিনার দিকে তাকায় আছে। সুতরাং তারিক জিয়ার এখন ঘুম হারাম। শেখ হাসিনা যখনই বলেছেন দেশে আসবেন, দুই দিকে, মরলেও তার অসুবিধা, তাড়াতাড়ি চলে যাবে, আর না মানলেও আপনার আন্দোলনের মধ্যে উনি চলে যাবেন। তো তারিক জিয়ার জন্য সবচেয়ে ভালো পথ হবে, তিনি যদি আমার কাছ থেকে উপদেশ দিতে চান, আমি তাকে বলবো যে তার সবচেয়ে বড় কাজ হবে যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিচার বিভাগের স্বাধীনতা এবং স্বচ্ছতা নির্ধারণ। এইগুলো করলে তার প্রতি জনগণের আস্থা বাড়বে। তখন আপনার আওয়ামী লীগ যদি আন্দোলনও করে, কিন্তু তখন জনগণ তার প্রতি আস্থাটা থাকবে, কনফিডেন্স হবে। এখন তার প্রতি কারো কোনো কনফিডেন্সের অভাব, এবং সেই অবস্থান থেকে তারেক জিয়া যদি উদ্ধার করতে চান, কিছুদিন সরকার পরিচালনা করতে চান, তাহলে মনে হয় উনি শেখ হাসিনাকে তার কাছ থেকে উপদেশ নিলে, শেখ হাসিনা ইউসি আপনার ইজ এ গ্রেট স্টেটসম্যান, এসে স্বীকার করতেই হবে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। তার কাছে তিনি উপদেশ নিতে পারেন যে কিভাবে দেশে প্রশাসন চালালে পরে তার স্থায়িত্ব দীর্ঘদিন হবে। এবং শেখ হাসিনা ইজ ভেরি বেনিভোলেন্ট। সুতরাং আমি তাকে উপদেশ দিব যে উনি শেখ হাসিনাকে শত্রু, ভারতকে শত্রু না বলে তাদের সাথে একটা রিকনসিলিয়েশনে আসেন, একটা সমঝোতায় আসেন, তাহলে আপনার স্থায়িত্ব থাকবে এবং আপনার সরকারও ভালো কাজ করবে বলে জনগণ বিশ্বাস করবে। আর এখানে একটা জিনিস বলি, বাংলাদেশ সরকার একটা বাতুল, একটা ছেলেমি কাজ করেছে। তারা ভারতকে বলেছিল যে শেখ হাসিনার বক্তৃতা প্রচার না করার জন্য। প্রচার হওয়ার পরে তারা ভারত সরকারকে কোনো নোট পারবেন দেন। আমাদের ডিপ্লোম্যাটিক সিস্টেমে আমরা নোট পারবেন দেই, ওই দেশের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে আমরা তাকে বলি যে এটা করলা কেন, জবাবদিহিতা চাই। কিন্তু এই ক্ষেত্রে খুব মজা, একটা ছেলেমি কাজ করেছেন। তারা ভারতকে কোনো নোট বারবেল পাঠাননি, অফিসিয়াল কোনো লেটার পাঠাননি। তারা তাদের ফেসবুকে একটা কড়া আপনার বিবৃতি দিয়েছেন, তিনি খুব এটার মূল উদ্দেশ্য কিন্তু ভারতের কাছে কোনো আপনার সাহায্য, এটা মূল উদ্দেশ্য হলো দেশে যে উগ্রপন্থী অ্যান্টি ইন্ডিয়ান লোক আছে তাদের খুশি করার জন্য এই প্রেস নোটটা দিয়েছে। ভাবছেন এইটা করলে পরে যারা অ্যান্টি ইন্ডিয়ান তারা খুশি হবে যে সরকার। এবং ওইটা তো পড়েছেন যে খুবই কাঁচা হাতের লেখা, আপনি যদি পড়ে থাকেন ওইটা। এটা কেউ বলে আপনার জিপি চ্যাট দিয়ে করেছে, এবং চ্যাট জিপি দিয়ে আমরা সবাই কম বেশি ইউজ করি, কিন্তু ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, এটা মানে ল্যাঙ্গুয়েজটা ডিপ্লোম্যাটিক না, করেছে। কিন্তু এর ফলে ওয়ার্ডিং এ অনেক একটু ভুলভাল আছে আর কি, এইটার জন্য তাদের অসুবিধা। এবং শুনেছি যে একই ড্রাফট কয়েকবার দিয়েছেন, সুতরাং কেউ একই সেটা করলেও ড্রাফট এডিট করা যায়। কিন্তু মানে আমার কথা হচ্ছে কি জানেন, এই যে বালখিল্য আচরণ এরা করছে, এতে আমাদের ভাবমূর্তি আসলে তলানিতে চলে যাচ্ছে, খুবই খারাপ অবস্থায় চলে যাচ্ছে। মানে এইটা নিয়ে আমি খুব ওয়ারিড, বিকজ বাংলাদেশটার যে জায়গায় আমি খুব দুঃখিত এই জন্যে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনেক স্মার্ট ছেলে পেলে আছে, অনেক ব্রাইট ছেলে পেলে আছে, কিন্তু এখন যেগুলো বের হচ্ছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, এইগুলো ফুল অফ অ্যাম্বিগুইটি, এবং এর ফলে আমাদের ভাবমূর্তি, দেশের ভাবমূর্তি বিদেশে যেমন তলানিতে চলে যাচ্ছে। দেখেন কোন দেশ এখন আমাদের বিশ্বাস করে না। এর কারণটা হচ্ছে ওখানে কিছু ছেলে মানুষ এসে আপনার তাদের মনের আতিশয্য প্রকাশ করছেন। এই যে আপনার কি বললেন জাহিদুর, এই ধরনের পাগল ছাগলকে তারা অ্যাডভাইজার বানিয়েছেন। তো এইগুলো বানিয়ে তো দেশ
প্রশাসন সে চালানো যায় বলেছে না। যে মানে সরি, শেখ হাসিনার বক্তব্য যারা শুনবে তাদের প্রতি আইনগত ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু ওনার যে প্রধানমন্ত্রী তিনি নিজেই শুনছিলেন, সোহেল তাজ শুনছিলেন, এত প্রথম শফিকুর ওনাকে রহমান শাস্তি যে দাও, তাহলে ওনাকে শফিকুর, প্রথম শাস্তি দাও, না তাহলে তো তারেক রহমানকে এখন শাস্তির আইনের প্রথম নিয়ে কাঠগড়ায় জেলে দিতে ঢুকানো হবে। উচিত, কারণ তো উনি এগুলো শুনলেন সব, কেন? এগুলো নিয়ে আর এই যে কয়েক কোটি লোক শুনছে, সে সারা বাংলাদেশের এই সারা, 17 ওরা তো কোটি সারা লোককে কি বাংলাদেশকেই জেলে বলবে। ঢুকাবেন? শুনছি যে কাশিমপুর কারাগারে নাকি খাবার সরবরাহ করা হয় নাই আওয়ামী লীগের নেতা কর্মীদের, বিকজ কেন শেখ হাসিনা ভারতে। এগুলোকে তারিক জিয়া কাজ চাকরি দিয়ে তার সরকারের আপনার 12টা বাজাচ্ছেন, বরং তারিক জিয়া স্মার্ট হলে এইগুলোকে হি শুড ইমিডিয়েটলি আপনার কিক দেম আউট, টার্মিনেট দেম। এই এই লোকগুলো যারা তার সরকারের বদনাম করছে, সরকারকে ভরাডুবি নিয়ে দিয়েছে, এই জন্য তারিক জিয়া শুড ইমিডিয়েটলি টার্মিনেট দিস কিছু লুফার্স। আর সেটা তারেক রহমান যা করার করবেন, আমরা তো আমরা আমাদেরটা ভাবি। আমি আমি তো একদমই শেষ কনস্ট্রাকটিভ পর্যায়ে, চিন্তা করি, সেই জন্য হ্যাঁ, সেই কনস্ট্রাকটিভ জন্য আমি অবশ্যই তারিক ইয়াং অবশ্যই এদের আপনাদের দেখেছি, তার আপনাদের জন্য আমি দুঃখজনক হচ্ছে আপনাদের আপনাদের এক্সপিরিয়েন্স বা আপনাদের অ্যাডভাইস ওনারা নেবেন না। ওনারা নেবেন কষা, মানে জাহিদদের অ্যাডভাইস, মানে যে 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 এটা নেক যেটা নামিয়ে আমরা আমাদের একটা দায়িত্ব, দেশটাকে দায়িত্ব বাঁচানোর থাকে, দায়িত্ব, ডেফিনেটলি সেই আই দায়িত্ব অ্যাগ্রি। প্রত্যেকেই আমি চাই যে হি শুড ডু দিস, তাহলে দেশ বাঁচবে, দেশের এই বদনামটা ঘুচবে। আর এই বালকখেল্য যেগুলো লোক নিয়েছেন এইগুলোকে হি শুড টার্মিনেট। আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি আমাকে ছোট করে বলেন 2 মিনিটে, আহ, আমাদের যখন নাকি শেখ হাসিনা সরকারের পতন হলো, তারপরে ইউনূস আসলো, তখন ইউনূস কাইন্ড অফ একটা নোবেল লরেট, একদম একটা সেইন্ট হিসেবে বাংলাদেশে গেল। পৃথিবীর বড় বড় পৃথিবীর মানুষ যারা তাকে চেনেন, যারা তার সাথে ওঠা বসা করেন, বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন দেশ রাষ্ট্র, তারপরে এনজিও জিওস, সবার মধ্যে একটা ইউনুস সম্পর্কে একটা ভীষণভাবে একটা ইতিবাচক মনোভাব ছিল। আপনার তো বহু মানুষের সাথে যোগাযোগ, আমি বলছি বিদেশি ডিপ্লোম্যাট থেকে ধরে কংগ্রেসম্যান থেকে ধরে ইউনিভার্সিটি টিচার্স, থিঙ্ক ট্যাঙ্ক, সব কিছুর সাথে। এখন ইউনুসের মনোভাবটা কোথায়? আর আপনি বাংলাদেশের যে ঠিকই বলেছেন। অ্যাট্রোসিটিটা তখন হয়নি, প্রোপাগ্যান্ডার যে হয়েছে, আমি সেটা যখন নিয়ে একটু এই বলেন। কি আসলাম, জি। বাংলাদেশের ক্যাপটিভিটি থেকে এই দেশে আসলাম, আমি তখন আমার বহু পুরনো ডিপ্লোম্যাট যারা অ্যাম্বাসেডার, পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ, কিংবা ইউএনএ তে আন্ডার সেক্রেটারি জেনারেল, অনেকের সাথে আমার সাক্ষাৎ হয়। এবং আমি তখন ওই প্রশ্ন তো তুলেছিলাম যে ইউএনএ রিপোর্টটা আপনার কন্ট্রোভার্সিয়াল, এতে ইউএনএরও বদনাম হলো, আর যারা সত্যিকারকে মারা গেছে তাদের প্রতিও একটা অন্যায় করা হয়। কারণ ও যারা মারা যায় নাই তাদের, মানে আন্দোলনে মারা যায় তাদেরও ওখানে নাম ঢুকিয়ে দিয়ে যারা সত্যিকার মারা গেছে তাদের প্রতি ইট ওয়াজ এ ডিসঅনার টু দেম। যাই হোক, আমি যখন এইসব অনেক কিছু বললাম, আর ইউনূস সরকারের যে অপকর্ম, অপশাসন, অধিকাংশ লোকে বিশ্বাস করতে চায় না। তারা বলল তোমাদের ব্যাংকার টু দ্য পুয়ার, এত ভালো মানুষ, এটা হি লুকস লাইক এ পায়াস সেন্ট, তুমি তার বিরুদ্ধে বলছো। তার প্রতি তাদের এত মোহ, আপনার আমি আই ওয়াজ শকড। তারা আমার কথা বিশ্বাস, আমি ডকুমেন্টারি এভিডেন্স দিলাম, তারপরে তারা একটু একটু বিশ্বাস করতে লাগলো। কিন্তু ইউনূসের পিয়ারটা এত ভালো, এত সাকসেসফুল, তার অফিস সবাইকে এমন একটা হাবভাব দেখিয়েছে যে উনি হচ্ছেন মেসায়া, আর শেখ হাসিনার সরকার ইজ দ্য মনস্টার। হ্যাঁ, এই ধরনের একটা ভাব। উনি যে মিথ্যা তথ্য দিয়েছেন, 1500 লোক হাসিনা গম করেছে, মেরে ফেলেছে, এরা এগুলো বিশ্বাসও করেছে। তার ফলে আমরা যখন কিছু বললাম ওরা বিশ্বাস করতে চায় না। অবস্থার পরিবর্তন হচ্ছে এখন। অনেকে দেশে যে অপকর্ম হচ্ছে সেইগুলো তথ্য পাচ্ছে। আগে মনে করতো এটা আওয়ামী লীগের লোক বলছে, সুতরাং বিশ্বাস করতো না। এখন দিনে দিনে বিশ্বাস বেড়েছে। আর শেখ হাসিনার পরপর কয়েকটি ভালো ভালো আপনার ইন্টারভিউ তারা দেখেছে, শুনেছে। তার ফলে হয়েছে কি, যে এই যে সি চেইন আর ইউনূসের অপকর্ম, তারপরে এই আপনার তারিক জিয়ার অপকর্ম, একটা বৃহত্তর দলকে আপনার নিষেধাজ্ঞা করে দেওয়া, একটা পাতানো নির্বাচন, এগুলো তারা গ্রহণ করতে পারেনি। তারা মনে করতো দেশে হিউম্যান রাইটস ভায়োলেট হচ্ছে, লোককে জ্বালিয়ে মেরে ফেলতে, এগুলো আওয়ামী লীগ বোধহয় প্রচারণা করতেছে। কিন্তু এখন
অনেকে এগুলো বিশ্বাস। আমার এক এক প্রাক্তন সহকর্মী, তিনি এখনো রাষ্ট্রদূত, উনি আমাকে বললেন যে আব্দুল, হ্যাঁ অ্যাম্বাসাডর, আপনি একটা কাজ করেন, আপনি যে এই বই প্রকাশ করেছেন, আমি চাই এগুলোর বহুল প্রচার, তবে আপনি কিভাবে ক্যাপটিভিটির থেকে, দেশের থেকে বাইরে আসছিলেন, সেই কাহিনীটা আমি অ্যাড করতে চাই, এটা লিখি আমি খুব খুশি হব। তার সুপারিশে আমি এটা লিখি, এবং সে আপনার আমার এই রিপোর্টগুলো, আমার এই ক্যাপটিভিটি থেকে বের হওয়ার কাহিনী দিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে সে পাঠাবে, সে অঙ্গীকার করেছে। তো সিচুয়েশন ইজ ইমপ্রুভিং। আগে প্রথম আমরা কোথাও কোনো পাত্তাই পাই নাই, বললে তুমি আওয়ামী লীগের মন্ত্রী ছিলা, সেই জন্য তুমি তোমার দল সম্পর্কে, তুমি তোমার মনস্টার সম্পর্কে ভালো ভালো কথা বলতেছো। আমি তাদের বললাম যে আয়নাঘর, আমি সরকারে ছিলাম অনেক দিন, আমি আয়নাঘরের নাম কোনোদিন শুনিনি, এইগুলো কেউ কোনোদিন আমাকে এইগুলো নিয়ে, আর তোমরা এখন বলছো তোমাদের ইউএন আমাকে 69 জন লোকের গুম হওয়ার একটা রিপোর্ট দিয়েছিল, এই 1500 গুম হওয়ার কোনোদিন আমি শুনি নাই। তো এখন প্রথম আমাকে পাত্তাই দিত না, এখন দে আর লিসেনিং টু মি, এবং আই থিঙ্ক দেয়ার ইজ এ সি চেঞ্জ। আগামীতে দেখবেন বিদেশি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের এই অপকর্ম নিয়ে কথা বলা শুরু করবে। এতদিন দেখেন এই হিউম্যান রাইটস বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান বলেন, বিদেশি চুপ করেছিল, কারণ তারা আমাদের বিশ্বাস করতো না, বন্ধ করতো আমরা বোধহয় মনস্টার। এখন থিংস আর চেঞ্জিং ফর গুড ফর আওয়ামী লীগ। হ্যাঁ, এই তো তারা, এই মানুষগুলো তো আর বোকা না, তার দেখতেছে এটা আওয়ামী লীগের কারণে, আওয়ামী লীগের কোনো প্রচারণা নাই, আওয়ামী লীগ শুধু মিটিং করে, ব্যানার দিয়ে একটা ছবি তুলে, এইটাই পর্যন্ত আওয়ামী লীগের কাজ। বিদেশিদের কাছে আওয়ামী লীগের কোনো অ্যাপ্রোচ নাই, কিন্তু বিদেশিরা অন দেয়ার ওন দে আর ফাইন্ডিং দ্য ট্রুথ অফ ইট। আর এই গতকালকের প্রেস কনফারেন্স বহু লোক, বিদেশি লোক শুনেছে, এবং এই যে পয়েন্টেড, আপনার বিশেষ করে জয় পয়েন্টেড ইস্যুগুলো, ভেরি সেন্সিটিভ এবং ভেরি ক্রিটিক্যাল ইস্যুগুলো তুলে ধরেছে। কিংবা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আপনার জুলাই আন্দোলন সম্পর্কে বলেছেন, তারপরে দেশের মানুষের দুর্গতির কথা বলেছেন, এইগুলো পিপল আর লিসেনিং নাও, থিংস মাইট চেঞ্জ ইন ফিউচার, বাংলাদেশের অনেক ভালোর জন্য। অনেক ধন্যবাদ আমি ভাই, আপনি সবসময় আশাবাদী, আমার মনে হয় বাংলাদেশের ভালোর ভালো জন্যই সময় আসছে। কাজ হচ্ছে। অনেক ধন্যবাদ মোমেন ভাই, আপনি সবসময় অনেক ইনফরমেটিভ কথা বলেন, স্পেশালি এই যে কূটনৈতিক বিষয়গুলো তো আমরা বুঝি না, এবং বিদেশিরা যা ভাবছেন, বিদেশের বিভিন্ন বড় বড় সংস্থাগুলো, আহ, বড় বড় ব্যক্তিত্বরা, যারা রাজনৈতিক পলিটিশিয়ান এবং যারা পলিসি ডিপ্লোমেসি নিয়ে কাজ করে, তাদের সাথে যে আপনার একটা যোগাযোগ আছে, এবং সেই বিষয়গুলো নিয়ে যখন ধরেন আমাদের দর্শকরা খুবই আমি তো পছন্দ মনে করি করেন। যে কালকের নওফেলের বক্তৃতাও আমাদের বিভিন্ন নওফেলের ওয়েবসাইটে, বক্তৃতা আমার প্রচন্ড ভালো হ্যাঁ, লেগেছে। খুব সব জায়গায় প্রচার করা উচিত, বিভিন্ন মিশনের প্রতিনিধিদের কাছে পাঠানো হ্যাঁ, উচিত, আমি একটা যে কাজ করছি নফল হ্যাঁ ভাইয়ের দিস ইজ বক্তৃতা। ইম্পর্টেন্ট, কারণ তার বক্তৃতাটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আমি কানাডাতে একটা ওনার আর আরেক ভদ্রলোক একটা ইস্যু তুলেছিলেন, আর আমার জয় নাম ভাইয়ের নাই, যেটা এই নাম। ছাত্র, প্রায় উনি বলেছেন 2 লক্ষ ছাত্রছাত্রী তারা স্কুলে যেতে পারে না। দিস ইজ আই থিঙ্ক ইজ ইন ইম্পর্টেন্ট ইস্যু। আমাদের বাকি প্যানেলিস্টরা যদি আগে ভাগে একটা বিভিন্ন ইস্যু তুলতেন, তাহলে আরো শক্তিশালী হতো। তবে যেগুলো উঠে এসেছে, আমার মনে হয় প্রেস কনফারেন্স ইজ এ সাকসেস স্টোরি। ওকে, অনেক ধন্যবাদ মোমেন ভাই, আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। নিশ্চয়ই, আপনি ভালো ভালো থাকবেন, থাকেন, সুস্থ থাকবেন। সুস্থ থাকেন, আর শান্তিতে থাকেন। শুধু দর্শক, আমি জানি যে আজকের আলোচনাটা আপনাদের ভালো লেগেছে। মোমেন ভাই গত কালকের প্রেস কনফারেন্সের শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় এবং নওফেল ভাইয়ের প্রেস কনফারেন্স নিয়ে কথা বললেন, এবং ওনার মতে এটা খুবই সাকসেসফুল একটা প্রেস কনফারেন্স হয়েছে, এবং বাংলাদেশের মানুষের বিপুল পরিমাণে একটা সাড়া পেয়েছে। এবং আমরা আশা করব যে বাংলাদেশ সরকার, তারেক রহমান সরকার অন্তত বাংলাদেশের মানুষের পালসটা বোঝার চেষ্টা করুক, তাদের ডিজায়ারটা বোঝার চেষ্টা করুক, এবং বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিয়ে একটা আলোচনার টেবিলে বসা
উদ্যোগ নিক, এবং বাংলাদেশ সরকারের হিসেবে এটাই করা উচিত তারেক রহমানের। কারণ তিনি প্রধানমন্ত্রী এবং তিনি তার উপর অনেক কিছুই নির্ভর করছে এবং ওনার সেই আলোচনাটায় বসা উচিত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার বাড়ির কন্যা শিশুটির দিকে খেয়াল রাখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।